সবাইকে স্বাগত জানাচ্ছি ডিফেন্ডার হোটেল এবং রিসোর্ট নিবেদিত হ্যাপেনিং পয়েন্ট অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আপনারা জানেন যে কোরবানির ঈদ আসন্ন, কাজেই কোরবানির ঈদকে ঘিরে সারা দেশের খামারি এবং যারা গরুর ব্যাপারী রয়েছেন, যারা কোরবানি করবেন, সবারই একটা প্রস্তুতি থাকে। সেই প্রস্তুতি নিয়েই আমরা কথা বলব। আমাদের সঙ্গে এখানে কথা বলতে উপস্থিত আছেন কাইয়ুম এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল কাইয়ুম। জনাব আব্দুল কাইয়ুম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের হ্যাপেনিং পয়েন্ট অনুষ্ঠানে। জি, আপনাকে ধন্যবাদ। জি, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, এবারের কোরবানির প্রায় আসন্ন, খুব একটা সারা এখনও শুরু হয়নি, কেননা কিছুটা সময় এখনও রয়েছে। তারপরও আপনাদের খামারিদের প্রস্তুতি কিন্তু কোরবানির সময়টা নির্ভর করে না, নির্ভর করে যে অনেক আগে থেকে আপনারা প্রস্তুতি নিয়ে থাকেন। তো এবার আপনাদের সার্বিক প্রস্তুতিটা কেমন? আসলে গতানুগতিক সবসময় যেটা থাকে আসলে ওইরকমই আমরা প্রায় রোজার আগে থেকে আমরা শুরু করি। আমাদের এটাকে অনেকে রোজার মধ্যে আসে, সেটা আমরা প্রস্তুতিটা রোজার আগে থেকে শুরু করি, যেহেতু রোজার ঈদের পরে আমাদের কাস্টমারগুলো খামারের অনেকেই 1 বছর আগেও বুকিং রাখে। আমরা রোজার ঈদের আগের থেকেই শুরু করি, রোজার মধ্যে অনেকে চলে আসে, এই জন্য প্রস্তুতিটা আমাদের শুরু হয় আগে। এটা হলো আমাদের মেন ইয়েটা। এবং রোজার আমাদের সেলটা শুরু হয় খামারিদের অনেকেই রোজার ঈদের পরে সপ্তাহ থেকে, 1 সপ্তাহ পর থেকেই। অনেকে আর আসবে না, পেমেন্ট অনেক সময় পরে করে, আগে পরে, কিন্তু বুকিং কনফার্ম করে চলে যায়। আপনারা সার্বিকভাবে প্রস্তুত এবং ইনশাল্লাহ এটা আমাদের আগে থেকে এবং প্রতি বছরে এটা হয়। আচ্ছা, সেলের অবস্থা কেমন এবার? আলহামদুলিল্লাহ ভালো, আমার অলমোস্ট সেল শেষ আলহামদুলিল্লাহ, খারাপ না, ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই বছরের তুলনায় যদি গত বছরের তুলনা করি, তাহলে এই বছরের বাজারটা কি গত বছরের চেয়ে ভালো না মন্দ, আপনি কি দেখছেন সার্বিকভাবে? সার্বিকভাবে এই বছর বাজারটা নিয়ে আমরা একটু ইয়েতে আছি যে আসলে কীরকম হবে এটা এখনও বলা যাচ্ছে না। আমার মনে হয় সবসময় যেটা হয় আমরা দেখতেছি গতানুগতিক মিডিয়াম সাইজের এবং ছোট এবং মিডিয়াম সাইজের এই গরুগুলো বেশি ভালো হবে, ভালো সেল হবে, প্লাস এই গরুর কাস্টমার বেশি। সারা জীবনই যে এই রেঞ্জের গরুগুলো সবচেয়ে বেশি চলে। এই বছরও এটাই হবে, এটার মধ্যে একটু চাপ পড়বে মনে হয়, এটার বাজার একটু ভালো যাইতে পারে আমার আশার ধারণা। বড় গরুটা নিয়ে আসলে একটু কনফিউশন সবসময় থাকে। বড় গরুর কাস্টমার এই বছর আগের থেকে একটু কমতে পারে আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত ধারণা। প্রতি বছর এই যে বড় গরু নিয়েই কথাটা হচ্ছে যে খামারগুলো আসলে বড় গরু বা বড় একটা আকারের মহিষ যখন করে, তখন সেটা খামারের পরিচিতি বাড়ায়, কিন্তু এইটা বিক্রির কি ওই রকম বাজারটা হয় আসলে? তারপরও কেন করে এইগুলো? আসলে বড় গরু সবাই চায় একটা আইকনিক গরু করবে, বা 10টা 5টা প্রত্যেকটা খামারই। আমি মনে করি আইকনিক একটা মহিষ করব, এটা নাম দিব, এটা এত টন ওজন হবে, 1 টনের বেশি ওজন হবে, এরকম সবার একটা টার্গেট রাখে। এবং কিছু এটাতে একটা 10 লাখ 5 লাখ যে যত বিক্রি করতে পারে, এই চিন্তা করে সবাই একটা বড় গরুর কিছু করে, এবং অনেকে একটু বেশিও করে। তো এখন যেটা আমি বড় গরু যেটা করলাম, এই বড় গরুর কাস্টমারটা পাওয়াটা তো আমার মতো আরও অনেকেই করতেছে, সেই ক্ষেত্রে কাস্টমারটা খুব কম। পার্সেন্টেজে দেখতে যদি যায় যে বড় গরু, সেটা খুবই কম, 1% হয় কিনা এটা সন্দেহ। তো সেই জন্য এই গরুটা ঢাকার বাইরেও কিছু প্রান্তিকরা করে, আবার ঢাকার খামারিরাও করে। সেই ক্ষেত্রে বড় গরুটা নিয়ে সবসময় একটু ইয়েতে থাকে। আর স্বাভাবিক আমি একটা 10 লাখ 5 লাখ 20 লাখ একটা গরু দিব, সেটার আমার ইনকামের একটা ব্যাপার থাকবে। সব মিলাই এটা অনেক সময় এটা এফেক্ট হয়। যে আমি টার্গেট করলাম, আমরা খামারিরা সব মিলে 1 লাখ গরু করলাম বা 50,000 গরু করলাম গড়, কিন্তু সবগুলো তো সেল নাও হইতে পারে। এটা নিয়ে একটা, আর এই গরুটা তো সামনে বছর আপনি ওইভাবে একটা গরু তৈরি হয়ে গেছে, এটা 700-800 কেজি হয়ে গেছে। নেক্সট মাসে সামনে 1 বছর যদি হয় আর না 100-200 কেজি বাড়তে পারে, কিন্তু আমার কস্টিংটা তো অনেক বেশি হয়ে যাবে। এই বছর এটা সেল করতে হবে, এটা একটা প্রবলেম থাকে, কস্টিংটা বেশি পড়ে। অবশ্যই আমার একটা জিনিস আর গ্রোথ ওরকম হবে না, একটা সময় রিস্কও থাকতে পারে, হিট স্ট্রোকে মারা যেতে পারে, আমাদের দেশে অতিরিক্ত গরম, সব মিলে এটা প্রবলেম হয়ে যায়। আচ্ছা, বড় গরু করার ক্ষেত্রে ধরেন যে শাহিওয়াল থেকে গরুগুলো শুরু হয়, কিন্তু আমাদের দেশি জাতের গরু তো আসলে অত বড় হয় না। না, আমাদের দেশিটা আসলে এরকম বড় হয় না। কোরবানিতে কিন্তু মানুষের পছন্দের প্রথম পর্যায়ে থাকে হচ্ছে যে আমাদের দেশি জাতের গরুগুলো। তো সেই গরুগুলোর আপনি যেহেতু খামার নিয়ে কাজ করেন এবং খামারি আপনি নিজেও, অন্য খামারিদের প্রস্তুতি, প্রান্তিক খামারিদের প্রস্তুতি, আমাদের কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ এই অঞ্চলের যে খামারিরা আছে তাদের প্রস্তুতিগুলো কেমন, কি খবরগুলো আপনাদের কাছে আসছে? না, আমি যেটা দেখি প্রস্তুতি সবাই খুব ভালো। সবাই এটা খারাপ হোক ভালো হোক, সবাই প্রতি বছরই টার্গেট থাকে যে সামনের বছর আবার গরু তৈরি করবে, এবং তারা তৈরি করতেছে। কুষ্টিয়া কোন, পাবনা কোন, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এই চুয়াডাঙ্গা মেহেরপুর আবার এক্সক্লুসিভ গরুগুলা করে এরা, যেটা এরা বড় আকারে এবং কোয়ালিটি গরু করে এরা। এই চুয়াডাঙ্গা মেহেরপুর এই জিনিসটা, পাবনা সিরাজগঞ্জ ওদিকে করে, তা আমার যেটা কথা না, চুয়াডাঙ্গা মেহেরপুর একটু বেশি ভালো গরু করে, এবং এই গরুগুলোর রেটগুলো একটু বেশি হয়। আর আমরাও কিনি তাদের কাছ থেকে, প্রান্তিক কাছ থেকে আমরাও কিনি। ওদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো, এবং মোটামুটি খারাপ না, সবাই চেষ্টা করে একটু ভালো কিছু দেওয়ার জন্য। এবং ওভারঅল
যেটা দেখতেছি তাদের আমরা যেহেতু গেছি অনেক সময় যাই, খবর টবর সব মিলিয়ে তারা প্রস্তুত, তারাও আসার জন্য, এবং তারা একটা কনফিডেন্স যে সামনে এই বছর বাজার কি হবে এটা নিয়ে তারা আমাদের কাছে জিজ্ঞাসা করে। অ্যান্ড আসলে অগ্রিম কিছু বলা যায় না, এটা আল্লাহ জানে বাকিটা, তবে সবাই প্রস্তুত আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে বাজার কি হবে প্রশ্নটা আপনি বললেন, বাজার কি হবে এরকম প্রশ্নটা একজন ভোক্তা হিসেবে আমারও থাকে, যে গত বছর আমরা কোরবানিতে প্রতি বছরই দেখি যে রকম চাহিদা থাকে তার থেকে 20-22 লাখ গরু উদ্বৃত্ত থাকে, পশু উদ্বৃত্ত থাকে আমাদের, তারপরেও বাজারে দামটাও আবার বেশি থাকে। যেমন গত বছর আমরা দেখেছি যে ঢাকার কোরবানির বাজারে প্রথম দিকে দাম বেশি ছিল, শেষের দিকে গিয়ে দাম পড়ে গেল, আবার শুরুতে অনেকে দামটা ছাড়তে চায় না, শেষে গিয়ে পড়ে যায়। এই বছরের সার্বিকভাবে দামের পরিস্থিতি কেমন? এই বছর সার্বিকভাবে আসলে যেটা বাজারে সবসময় যেটা আমরা আসলে প্রতি বছরই এই জিনিসটা অনেক খামারিরা অনেক সময় ভুল করে বা অনেক সময় প্রান্তিকরাও ভুল করে। আপনার একটা জিনিস আপনার টার্গেট করতে হবে যে আপনার কত লাভ। আপনি যখন বেশি চাবেন সেটা রিস্ক হয়েই যাবে। আপনি যখন টার্গেট করবেন যে আমার এরকম, আপনার দেখতে হবে যে আমি আশা করবো লাস্টের দিক দিয়ে বাজার ভালো হবে, এটা তো গ্যারান্টি নেই কোনো, এটার কোনো গ্যারান্টি নেই। আপনি যখন রিস্ক নেবেন, আপনি একটা গেম খেলতেছেন মনে করেন, আপনার লাভ হচ্ছে আর একটু বেশি চাচ্ছেন, তাহলে আপনি যে রিস্ক নিচ্ছেন এইটাতে আপনার হইতেই পারে প্রবলেম। কারণ আপনার বাজার শেষের দিক দিয়ে বেশিরভাগ সময় দেখতেছি এখন খারাপ হয়, কিছু ক্ষেত্রে ভালো হয়, কিছু আবার এমন হয় কিছু হাটে ভালো যায়, মানে এই হাটে মানে গাবতলী হাটে একরকম হয়, আবার অন্য হাটে আরেক রকম হয়, এটা একটা প্রবলেম। মানে হাট টু হাট, এটা হাট টু হাট, এই হাটে গরু নাই তো আরেক হাটে গরু আছে, এরকম একটা আবার রিউমার ছড়ে যে এরকম হাটে গরু নাই, ওখান থেকে পাঠায় অনেকজন আনে আরেক জায়গায়, এই হাটে গরু শেষ। আসলে কাস্টমার মানে খামারিরও ডিসাইড করতে পারে না বা ইয়ারও ডিসাইড করতে পারে না যে গ্রামের প্রান্তিকরা যে কোন হাটে গরুটা উঠাইলে আমার ভালো দিয়ে পাবো। সে তুলনায় তো অনেক সময় এমন হয় যে রাজধানীতে নিয়ে এসে আপনি গরু নিয়ে বিপদে পড়ছেন, আবার যারা একটু কান্ট্রি সাইডে থাকে, একটু গ্রাম সাইডে থাকে, তারা তো আসলে গরুটা অনেক সময় পাচ্ছে না, অনেক সময় তো সেখানেও দাম বেশি। সেটাই হয়, যেমন আমি যেটা আমার বাস্তব অভিজ্ঞতা, আমি আমার খামার থেকে কিছু গরু দেই, আমার যে খামার, আবার আমি আমার যেহেতু এলাকায় আমরা ছোটোকাল থেকে ওই এলাকায় বড় হয়েছি, কিছু গরু আবার এলাকার থেকে নিই, তারা যেহেতু পালে, আমি এই কয়েক বছর এখন এটা করতেছি। আগে পুরাটাই আমার খামারতে দিতাম, এখন আমি কিছু দেই, বাকি এলাকার থেকে কিছু কিনে। আমার ছোটো ভাই কিনে পারচেস করে বললো যে প্রথম জন গরু কিনছে সেই গরু খুব ভালো একটা রেডে মানে কিনছে মোটামুটি, কিন্তু যখন সেকেন্ড টাইম আমার আত্মীয় স্বজন অন্যরা বাজারে গেছে, গরু শর্টেজ বা গরুর দাম, মানে তখন গ্রামে গরুটা থাকছে না, কারণ সবাই ঢাকা নিয়ে আসার চিন্তা ভাবনা করে, গ্রামে গরু শর্ট পড়ে। এবং সেটাই হয়েছে, কারণ আমার যে গরুটা বাড়ি থেকে কেনা হয়েছে সেটা ওই হাটের থেকে কিছুদিন আগে কেনা হয়েছে, আমার লোক আছে রাখার জন্য, অনেকে পরে কিনবে টার্গেট, পরে গরু প্রতি গরুতে 20 থেকে 30 হাজার টাকা বেশি হয়ে গেছে, গরু ভালো পাওয়া যাচ্ছে না, ছোটাছুটি করতেছে এই হাটে না ওই হাটে। এটা একটা ভালো প্রথম দিক দিয়ে বাজার ভালো গেছে, মানে কম মানে মোটামুটি রিজনেবল ছিল, পরে বাজার হাই হয়ে গেছে। এটা ঢাকার ক্ষেত্রে হয়, সবাই চলে আসে। এমন একজন যেন গরু আমরা ঈদের দিনও দেখি গরু, মানে সরি ঈদের আগের দিনও দেখি গরু আসতেছেই। আমার ওই দিক দিয়ে যেহেতু পাবনা, সিরাজগঞ্জ আরও অনেক গরুগুলো এই দিক থেকে আসে, আমার হাটের পাশে দিই যে আমরা গরু বেচা কিনা শেষ, কিন্তু এখনও এরা গরু ঢুকতেছে, মানে ট্রাক গরু ঢুকতেছে, এরা আদৌ কোথায় কোন হাটে নিবে, জ্যাম সব মিলে এটা নিয়ে একটা বিরাট কনফিউশন পড়ে যায়, কোন হাটে নেবে এবং কী রেট পাবে এটা বোঝা যায় না, কারণ অনেকে গরু কিনে ফেলাইছে, আবার শেষে কি হবে এটা কনফিউশন পড়ে যায় বাজার শেষে। খামার থেকেও তো একটা বড় চাহিদা নিশ্চয়ই পূরণ করা, অবশ্যই খামারই তো এটা আগে থেকে দিন দিন বাড়তেছে, খামার কমতেছে না, অবশ্যই আগের থেকে। এবং এটা যারা একটু কোয়ালিটি গরু দিতে চায়, একটু ভালো মানের গরু দিতে চায়, একটু নাতস নতুন সুন্দর 100 কেজি 700-800 কেজি আর একটু বেশি, এরকম সবাই একটু কোয়ালিটিফুল, দেখতে সুন্দর হবে, পাকড়া হবে, নাইলে হাসা হবে, বিভিন্ন শাহিওয়াল হবে, সুন্দর সিন্ধি, সব মিলে খামার থেকে অনেকেই চয়েস করে খামার। আর সবচেয়ে যেটা খামারে ফ্যামিলি নিয়ে যাওয়া যায়, এবং একদিন না 2-3 দিন যাওয়া যায়, গিয়ে দেখে আসা যায়, এবং তারা সঠিক টাইমে গরুটা পৌঁছায় দেয় ফ্রি ডেলিভারিতে, এবং টোটাল রিস্কটাও তারা নেয়, পালার জায়গা যাদের নাই, সব মিলে খামারিটা এই দিক দিয়ে একটা অ্যাডভান্টেজ খামার থেকে গরু। আচ্ছা, আমরা এগুলো নিয়ে আরও কথা বলবো, এবং আপনার একটা পরিচিতি আছে, আপনি মহিষ লালন পালন করেন, বাংলাদেশে মহিষ নিয়ে যারা খামারি তাদের মধ্যে আপনি প্রথম দিকের, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। দর্শকদের কাছে একটা বিরতি নিয়ে আসি। ইনশাআল্লাহ দর্শক, আমরা কথা বলছি হ্যাপেনিং পয়েন্টে এবারের কোরবানির ব্যবস্থাপনা এবং খামারে গরুর পশুর প্রস্তুতি নিয়ে, সেগুলো নিয়ে আমরা আরও কথা বলবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্ট অনুষ্ঠানে। আমরা কথা বলছি কোরবানির ঈদ উপলক্ষে
পশুর সংখ্যা এবং পশুর বাজার নিয়ে। আমাদের সঙ্গে আছেন কায়ুম এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল কাইয়ুম। জনাব আব্দুল কাইয়ুম, আমরা মহিষ নিয়ে শুরু করি। ব্যাপারটা হচ্ছে যে আপনি বাংলাদেশে মহিষকে কোরবানিতেই হোক অথবা মাংস খাওয়ার ক্ষেত্রেই হোক পরিচিতি করার জন্য অনেকদিন ধরে চেষ্টা করছেন ইনশাআল্লাহ জি। এবং যদি এই প্রশ্নটা ঘুরে ফিরে আপনাকে করি, কেন কোরবানিতে মহিষ অথবা কেন শুধু মাংসের জন্য গরুর থেকে মহিষ কেন বেটার আপনার কাছে? আমার কাছে সবচেয়ে যেটা আমি আগের একটা ছিল যে মহিষের মাংস, যেটা আমিও নিজে ব্যক্তিগতভাবে নাকটা একটু ছিটকাইতে, মহিষের মাংস খাবো এটা কেমন, মানে আমি ছোটোবেলা যে আমার একটা দাওয়াতে গিয়ে ওই মহিষটা আমি যেটা পরে ফাইন্ড আউট করছি, মহিষটা ছিল একটা রুগ্ন বা এরকম একটা নর্মাল একটা কৃষকের পালা এবং হাল চাষ করা মহিষ। মানে সাধারণত মহিষ তো লালিত পালিত হইতোই যে খাটুনি করার জন্য। হ্যাঁ হ্যাঁ, তো হাল চাষ করছে, তার মানে টাকা দরকার পড়ছে, সে মহিষটা বিক্রি করছে। আমি একটা দাওয়াতে গেছি, মনে হয়েছে উনি ওই মহিষটা কিনে আনা জবাই করছে এরকম, মানে কারণ এখন যেটা দেখতেছি আমি এখন খাচ্ছি আমার পালা মহিষ আর ওই মাংস ডিফারেন্সটা, আমি গরু কিনা মহিষ এটা ধরতে পারি না, আর ওই মহিষটা আমি তখন খাইতে মানে দাঁত দিয়ে ছিটতে পারি নাই, মানে মনে হচ্ছে যে মানে জিটকা, মানে কেমন একটা মাংস বলে যে ওইরকম। তার মানে মাংসের কোয়ালিটি এখন আমরা গরুকে যা খাওয়াই মহিষে তাই খাওয়াই, তো গরু মহিষের খাবার যেহেতু এখন মাংসর ডিফারেন্সটা একই হয়ে গেছে, বরঞ্চ মহিষেরটা আরও টেস্ট হচ্ছে। অ্যালবিনো যেটা পিঙ্ক কালার যেটা বলি, এটার মাংস খুবই টেস্ট, যারা খাইছে তারা বলতে পারবে, যদি ওরকম পালা থাকে ভালো ওইটা টেস্ট। নীলারাবি, জাফরাবাদি বা মুর্রা সবই টেস্ট, সবচেয়ে বেশি টেস্ট হলো পিঙ্ক কালারটা। এবং গোলাপি মহিষ বলতে বাংলাদেশে এটা চিনি, এটা এখন রিসেন্টলি সবাই এটা ভাই গোলাপি মহিষ আছে কিনা, একটু ছোটোর মধ্যে 2 লাখের মধ্যে, 1.5 মধ্যে, 1.5 লাখের মধ্যে সবাই চাচ্ছে যে একটা গোলাপি মহিষ দেখতে আনকমন লাগে, যেটা এই জন্য এখন বেশি। আর বিশেষ করে ডাক্তারদের পরামর্শ যে মহিষের রোগ বালাই কম, অ্যালার্জি কম, ফ্যাটের পরিমাণ কম, সব দিক দেয়, এবং আয়রন মানে অন্যান্য যা শক্তি আছে, এবং মহিষের দুধেও, যেটা আমি মহিষের দুধ অনেক সময় বলি থাকি, এবং কেন মহিষের খাবার মাংস খাবেন, সরি এটার স্লোগানটা মহিষের মাংস কেন খাবেন আমি ব্যানার করছি বিভিন্ন আছে, যে কোনো বলতে যে গরু থেকে মহিষের মাংসটা রোগ বলা, এবং হার্টের রোগী যারা হৃদরোগ বিভিন্ন এদের জন্য এটা অনেক বেস্ট, আর অ্যালার্জি যাদের আছে তাদের জন্য এটা ডাক্তাররা বলে যে মহিষের মাংস খাবেন, যাদের নিষেধ থাকে গরু মাংস খাওয়া তাদের ক্ষেত্রে ডাক্তাররা বলে। তার মানে লাল মাংসতে অনেক সময় ডাক্তাররা নিষেধ করে, কিন্তু লাল মাংসের মধ্যে মহিষের মাংসটা বেটার। বেটার, জি জি। আচ্ছা, মহিষ নিয়ে আরও একটা কথা হলো, সেটা হচ্ছে যে আমাদের দেশে খামারে যে পালিত মহিষগুলো সেগুলোর সংখ্যা এখনো পর্যন্ত গরুর সাথে তুলনা করলে অনেক কম। এখানে কি খামারিদের আগ্রহ কম কাজ করে? খামারিদের আগ্রহ মানে খামারিদের মধ্যে এখনও মানুষের ভিতরে যেটা রয়ে গেছে সেটা হলো যে মহিষটাকে ভয় করে, মহিষটা পালা, মানে আমি সর্বোচ্চ 200-250 মহিষ পালছি যেটা আমি দেখছি, অথচ আমার একটা লোকও মহিষ ইনজেক্ট করে না কাউকে। মহিষকে কেউ বিরক্ত করলে, হ্যাঁ মহিষকে কেউ বিরক্ত করলে, সেটা যে কোনো জিনিস, মহিষ কেন আমি যদি আমাকে কেউ অতিরিক্ত করে এরকম ইয়ে করে, তো আমি তো খেপতে পারি, একটা চর থাপ্পড় দিতে পারি, আল্লাহ মাফ করুক, এটা হইতে পারে। তার কারণ কি, আমাকে সে উত্তেজিত করছে, আমাকে সে এমন কিছু এই স্টেজ কথা বলছে, এমন কিছু করছে, আমি তাকে হাত তুলতে বাধ্য হয়েছে, এরকম কিছু। মহিষেরটা এরকম হয়েছে, মহিষকে কেউ বিরক্ত না করলে ও অনেক ঠান্ডা, এমনিতে শান্ত প্রাণ, অনেক শান্ত, এবং ওর মেন অস্ত্র হলো পানি। আপনি একটা মহিষ পাগলামি করতেছে, একটু ইয়ে করতেছে, ওরে পানি দেন, গোসল করান। মানুষ পালে না, মানে বিশেষ করে রাখালরা, এটা আমি যেটা দেখছি রাখালদের কারণে মহিষ পালতে পারে না, রাখালরা এটাকে কষ্ট মনে করে। আমার 4 থেকে 5 বার গরমে আমরা 4 থেকে 5 বার গোসল করাই, এটা রাখালরা, আমার সামারসেবল আছে, এবং ওই পানি অনেক ঠান্ডা, মহিষের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, এটা অনেকে ইয়ে করে না। পানি, ঠান্ডা পানি দিতে হবে মহিষকে, হ্যাঁ গোসল এবং হাউস টাউস করতে পারলে আলহামদুলিল্লাহ, যদি হাউসও করা যায় সেটা ভালো, মানে ওর পানি দরকার, এবং পানিতে ওর 15 থেকে 20% গ্রোথ আমার ধারণা এটা হয়, স্ট্রেসটা রিলিফ হয়। হ্যাঁ হ্যাঁ, এটা একটা ওদের জন্য। খরচও কি কিছুটা তুলনামূলকভাবে কম কিনা? আউটপুট তো অবশ্যই বেশি গরুর চেয়ে। যেটা সবচেয়ে, এটা যেটা খরচের সবচেয়ে একটা দিক দেখবেন যে রোগ বালাই, যেটা আসল জিনিস, ওর রোগ বালাই নাই, ওর বছরে 5,000 টাকার ওষুধ লাগে কিনা সন্দেহ, আপনি ভ্যাকসিন করেন না করেন আহামরি এরকম কিছু না, কিন্তু ওর জন্য এই পানিটা সবচেয়ে, এবং খাবার যেটা এই ন্যাচারাল ঘাসটা সেগুলো, আর সবচেয়ে হলো রোগ বালাই নেই, এটা আপনার জন্য অনেক। আর রাখালরা করলে আমরা কষ্ট করতে চায় না, এই জন্য খামারিরা পালতে চায় না, ওটা মনে করে যে এক্সট্রা, যেহেতু ওর পরিচর্যা করতে হয়, বিশেষ করে পানিটা, গোসলটা দিতে হয়, অন্য কিছু না, গোসলটা লাগে, এটা হলো জিনিস। আপনি একটা কথা বলেছিলেন যে একই টাকার রেঞ্জে যে গরু পাওয়া যাবে, সেই রেঞ্জে মহিষ পাওয়া যাবে অনেক বড়, এবং যারা কোরবানিতে মাংস দান করতে চান, বিশেষ করে চান যে আত্মীয় স্বজন বা গরিব মানুষ আরো বেশি পাক, তাদের জন্য তো মহিষটা বেটার চয়েস। অবশ্যই, আর এখন তো মহিষের মাংস চায় নেই, আমি যাদের কাছে বিক্রি করি
যে সে বলছে যে আমি তো আমার জন্য মানে 10 কেজি 20 কেজি রাখতে পারি না, এরকম 1 কেজি করে দিলে একজনকে তো 1 কেজি নিচে দেওয়া যায় না। যে বলছে যে আমি তো আমার শেষ হয়ে যাবে, সবাই আইসা গরুর মাংস চায় না, মহিষের মাংস চায়। মানে এখন চাহিদাটা হ্যাঁ, বেড়ে গেছে। অবশ্যই সবাই, এবং ঢাকা শহর, গুলশান টুলশান, লালবাগ, পুরান ঢাকা তো এটা আছে, এখন নিউ ঢাকা বিভিন্ন নিউ টাউনে এই জিনিসটা ছড়াই গেছে, কাজে মহিষের কোরবানি দিতে হবে। আমরা এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। প্রসঙ্গটা হচ্ছে যে আপনারা খামারিরা কিছু সার্ভিস দিচ্ছেন পাশাপাশি, যেমন একটা যে সুন্দর পরিবেশে পরিবার নিয়ে গিয়ে দেখছে, অনেক খামারি হোম ডেলিভারি করছে, এটা খুবই কমন হয়ে গেছে যে আপনি ঈদের আগের দিনে পশুটা পৌঁছে দিচ্ছেন আপনাদের খরচে এবং দোরগোড়ায়। এবং কিছু কিছু খামার ইদানিং মাংস প্রক্রিয়াজাত করছে। এই যে সার্বিক ব্যবস্থাপনাটা, এইটার উন্নতি হওয়া, এটা কোন জায়গায় আছে বা ভবিষ্যতে এটা কি হওয়া দরকার বলে আপনি মনে করেন? এই যে পৌঁছানোর যাওয়াটা, এটা একটা মারাত্মক হ্যাসেল। বিশেষ করে যারা একটা তার বাসায় লোক নেয়, সে গরুটা কিনবে, মহিষটা কিনবে, কে পালবে, আমি যদি তার, অনেকে আমাকে এমনও হয়েছে ঈদের দিনও দিতে হয়, এরকমও আছে লোকাল আশেপাশে, বা অনেকেই এরকম, ভাই আমার ঈদের দিন দিলে সবচেয়ে বেস্ট হয়। তো আমাদের সময় অনেক সময় ঈদের দিন ফাঁকা থাকে, ওই সময় অনেক সময় ঈদের দিনও দিই আমরা, ঈদের দিনও ডেলিভারি হ্যাঁ, ঈদের দিনও আমরা দিই। তা আলটিমেটলি আপনি দেখেন যে ঈদের দিন যে গরুটা পাচ্ছে তার পালতে কষ্ট হচ্ছে, যেহেতু লোক নাই, এমন আছে বাপ মা সবাই বাইরে থাকে, তার জন্য অনেক আরাম হচ্ছে। এটা একটা মারাত্মক ব্যাপার যে ঈদের দিন আপনি ডেলিভারিটা আপনি শিওর হচ্ছেন যে আমার খাবার টাবার সহ দিই আমরা, 3 দিন 2 দিন 1 দিন থাকবে, ওই একদিনের খাবারটাও দিয়ে দিই, তাই তার তো কোনো সে টাকা দিচ্ছে, বাকিটা আমরা সব করে দিচ্ছি। প্লাস থ্রটানিংয়ের যে ব্যাপারটা হচ্ছে, এখন আমার যে ভাইরা একজন ম্যাকডুবি শাহিন ভাই, উনিও করে স্লটারিংটা, ওই যে, এবং তার প্যাকেট এমন প্রক্রিয়াজাত করে ভাগা বা এরকম যে ইয়াটা আসতেছে, সে বাসায় পৌঁছে দিচ্ছে। এটা আরও কষ্ট, মানে কষাই নিয়ে যে একটা ব্যাপার, এটা কিন্তু একটা মারাত্মক। ঈদের দিন কষাই খুব ভালো কষাই পাওয়া যায় এবং রেট অনেক হাই। এটা একটা, মানে সবাই ঈদের দিন কোরবানি দিতে চায়। আর আমি মনে করব ঈদের দিনটারে অ্যাভয়েড করে আস্তে আস্তে মানুষ, আমরা 3 দিন যেহেতু দেওয়া যায়, আমি সবাইকে এটা বলবো, যাদের ইয়া থাকে, লোকজন নাই বা স্বাভাবিক 1,10,000-20,000 টাকা গরু কিনা যদি 15,000-20,000 টাকা গরুর কষাইকে দিতে হয়, তার জন্য এটা অনেক বার্ডেন হয়ে যায়। আমি মনে করি 2nd দিন বা 3rd দিন আপনি কোরবানি দেন, এমন কোনো সমস্যা নাই যে ওই দিনই দিতে হবে। আমরা এটাই মনে যে ওই দিনই আমাকে দিতে হবে, ওই দিনই মাংস খেতে হবে। একটু চেঞ্জ করলে এটার জন্য কষাই যে হ্যাসেলটা এবং স্লটারিংটা, যেটা এটা আরও যারা স্লটারিং করতে চান ভাগা কিনে, এটা অনেকে চালু করতেছে, উনি এক ম্যাকডুবিনি ছাড়াও আরও অনেকে চালু করতেছে। আমি মনে করি এটাতে সবাইকে, মানে এটা খারাপ না। আচ্ছা, আবার যখন আপনি বাড়িতে যখন মানে বাড়ির সামনে যখন, বিশেষ করে রাজধানীর যে আমরা অবস্থা, প্রচুর জনসংখ্যা, ওইরকম জায়গা নেই, সেখানে যখন আপনি গরু জবাই করছেন, একটা তো পরিচ্ছন্নতা অথবা একটা পবিত্রতারও তো একটা অনেক সময় লঙ্ঘন হতে পারে। অবশ্যই এটা তো অবশ্যই উচিত এমন জায়গায় করা যাতে ব্লাডটারে আবার আমরা নাইলে উঠায় নিয়ে অন্য জায়গায় ফেলতে হবে এবং মাটিতে পুঁতে, মানে কারণ এটা অবশ্যই সবাইকে খেয়াল করতে হবে, সেফটি যে আমার রোগ বলায়, এমনি বিভিন্ন রোগ বলা আমাদের উপরে ইয়ে করছে, সেই জায়গায় আমাকে যখন কোরবানির দিন এটা সবাইকে খেয়াল করা উচিত। ড্রেনের পাশে, সবাই বলে যে বাড়ির সামনে যে ড্রেন আছে, ঢাকা শহরে তো প্রায় জায়গায় ড্রেনের পাশে যাতে ড্রেনে চলে যায়, সেটা শেষ হয়ে গেলে বেশিক্ষণ লাগে না, এবং ব্লেসিং পাউডার বা অন্যান্য জিনিস ব্যবহার করা, এটা অবশ্যই খেয়াল রাখা উচিত। এই জিনিসটা আমি মনে করি। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে ঈদের দিনে প্রচুর পরিমাণে কষাই সংকট হয়, একটা 1 লাখ টাকার গরু প্রসেস করতে গিয়ে একটা কষাই 20,000 টাকা দাবি করে বসে, এটা একটা বাড়তি খরচ। 2 নম্বর হলো তাদের হাতে সময় থাকে না, সময় না থাকার কারণে তারা দেখা যাচ্ছে যে গরুকে হয়তোবা পুরোপুরি রক্ত বের হয়ে যাওয়ার আগেই তারা গরু প্রসেস করা শুরু করে। এটা তো মাংসের কোয়ালিটিকে নষ্ট করে। অবশ্যই আপনি যে বিশেষ করে ওই দিন যে চাহিদা কষাইয়ের, সেই যে এত কষাই নাই, তারা কি করে, একটা লোক আসে সাথে সব রিক্সাওয়ালা বা ভ্যান গাড়িওয়ালা এরকম এদেরকে নিয়ে আসে, অন্য কাজের এদের নিয়ে আসাতে, সে তো কষাই না, সেই ইয়াটা তো স্লটারিংটা ভালো করে করতে পারে না, এটাতে মাংস সব মিলে কোয়ালিটিটা নষ্ট হয়। সেখানে আপনারা খামারিরা তো যখন রাখেন তখন তো দক্ষ কষাই রাখে। হ্যাঁ, অবশ্যই যারা স্লটারিং করে তারা অবশ্যই দক্ষ, এবং তাদেরকে আগে থেকে বুকিং করা থাকে, অ্যাডভান্স টাকা দেওয়া থাকে, এবং এমন আছে কেউ 100 লোক, কেউ 200 লোক, এরকম, যেহেতু অনেকেই 100-200 লোক গরু করে স্লটারিং, তার জন্য প্রফেশনাল তো মাস্ট দরকার, নাহলে তো সে ওই ইয়াটা পাবে না, কোয়ালিটিটা পাবে না। আমরা শেষের দিকে চলে আসছি, আপনাকে শেষ প্রশ্ন করি যে দিন দিন মানুষের রুচির পরিবর্তন হচ্ছে, দিন দিন বাংলাদেশের সমাজের অবস্থার পরিবর্তন হচ্ছে, এখনকার প্রজন্ম আসলেই আগের থেকে মতো হাটে গিয়ে কেনার মতো প্রজন্ম হচ্ছে না, তাদের জন্য একটা আধুনিক এবং একটা রুচিসম্মত ব্যবস্থাপনা এবং সার্বিকভাবে কোরবানি ব্যবস্থাপনা এবং খামার ব্যবস্থাপনা, এগুলোর ভবিষ্যৎ আপনি কেমন দেখছেন এবং আপনি নিজে এটা কোন জায়গায় দেখতে চান? বিশেষ করে আসলে আমি যেটা বলবো, সরকারের প্রথমেই যেটা আমাদের গম ভুসি যেটা আমরা এটাতে একটু নিয়ন্ত্রণ করা, সরকার যাতে এটা যত কমে পাইতে পারে খাদ্যের দেয়। প্লাস আমরা একটা খামার, আমি এক জায়গায় করলাম, মনে করেন আমি আমার খামারটা এক সময় এই জায়গাটার এত দাম, একটা রুমে আমি 5,000 টাকা ভাড়া পাচ্ছি, বা 2টা রুম করলে 10,000 পাচ্ছি, আমি ঠিক করবো ওইটা না করে খামারটারে চেঞ্জ করে আমি করি।
আবার যারা ভাড়া নিয়ে করতেছে, আমি যেটা এই জিনিসটা যেটা বলবো যে ভাড়া নিয়ে যারা করতেছে তাদের একটা ভালো ইয়ে যে একটা সময় মধুমতিতে অনেক, মধুমতি টাউনে মনে হয় অনেকগুলো আছে, কিন্তু একটা সময় মালিক বলছে আমি বিল্ডিং করবো, মানে আমাকে গরুকে ছেড়ে দাও, সরে নিয়ে যেতে সরে হবে। নিয়ে যাও। তাই এই যে একটা শেড করলো, এই শেডটা তো সাপোজ সেম অল্টারনেটিভ আরেক জায়গায় আপনি নিতে পারবেন না, এটার খোলার পরে অনেক কিছু বাদ হয়ে যাবে, মানে শেডটা যা করছেন আপনি 50% দামে বিক্রি করতে পারবেন না, তখন আপনার কি হলো, এই যে ইনভেস্টটা করলেন এটা তো লস, আপনি আবার নতুন করে ইনভেস্ট করছেন। সেই ক্ষেত্রে আমি মনে করি সরকার একটা ইপিজেড বাবদ এই জাতীয় শুধু এখানে গরুর খামার হবে, এবং এই গরুর যে বর্জ্য সেটা দেওয়া গ্যাসও হবে, ইয়ে হবে, রান্নাও করা যাবে সব কিছু, এবং এটা দেওয়া প্ল্যানটা অন্যভাবে, এবং এখানে ল্যাব থাকতে পারে, বিশেষ করে খামারের যাতে একটা পারফেক্ট একটা ইয়ে থাকতে, যেমন ইপিজেড আপনি বিভিন্ন ব্যবসার জন্য করতেছেন, শিল্প কারখানা, তাহলে সরকার তো এটা করতে পারে। এবং এই প্রান্তিক খামারির সাথে আমাদের যে ইয়েটা আমরা ওখান থেকে কিনে নিয়ে আসি, এখানে রাখি আবার পালি, সেই ক্ষেত্রে আমাকে একটা সঠিক, আমি যে ইনভেস্টটা করবো আমার যাতে ইনভেস্টটা লং টাইম ইয়ে থাকে, এটা হলো মেনে নিতে, আমি যে ইনভেস্টটা সেফ, আমার খামারিরা অনেক অনেক কারণে, এই কারণে শিফটিংয়ের কারণে একটা বিরাট হচ্ছে, এবং এটাকে সরকার সঠিকভাবে নিয়ন্ত্রণ করলে আমি মনে করি অনেক ভালো হবে। তার মানে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যে আপনি খাবার এবং খামারি বান্ধব একটা পরিবেশ পাবেন, তাহলে আপনার বেটার সার্ভিসগুলো দিতে আরেকটা পয়েন্ট আমার যেটা মনে পড়ছিল সেটা হলো যে এই বছর যেটা হয়েছে সরকারের থেকে আমরা যেটা জানতে পারছি যে বিশেষ করে আমাদের মানে ল্যাম্পে এবং যেটা খোরা রোগ যেটা যেটা এই এফএমডি এই এটার ভ্যাকসিনটা শর্ট ছিল, এটা আমাদের জন্য একটা মারাত্মক ব্যাপার। ভ্যাকসিনটা শর্ট হলে অনেক গরু অনেক জায়গায় অনেকের রোগ বালাই হয়েছে, এটা কারণ আপনি সেটার ট্রিটমেন্ট সঠিক অনেকে জানে না অনেক জায়গায়, এটার আর একটা গরুকে যদি ল্যাম্পে এবং খোরা রোগ দুইটা ধরে সে তার জন্য দুইটাই হিটের ব্যাপার, তাপমাত্রার ব্যাপার, এটার জন্য ক্ষতি। এই জন্যই এবার এই জিনিসটা শর্টেজ ছিল আমাদের, মানে গভর্নমেন্টে আমি তাদের আপনার মাধ্যমে অনুরোধ করব, আমাদের এই সেক্টরটাকে বাঁচাইতে হলে সরকারকে এগিয়ে আসতে হবে, এবং সঠিক প্ল্যান, এবং বহির্বিশ্ব থেকে এমনও আমাদের যেটা লোকালি যে আমরা যে আমাদের যে মনে করেন যে একটা গরু এরকম আছে যে 200 থেকে 250 গ্রাম আমাদের যে খাবার দিয়ে বাড়ে, এমনও গরু আছে পার ডে 1 কেজিও বাড়ে। তো আমরা যদি ওই মানের আনতে পারি বাহির থেকে, তাহলে এই সেক্টরটাকে আরো ভালো করে সম্ভব, এবং মাংস রেট 500 টাকা চলে আসতে পারে। কারণ আমরা খামার নিয়ে নিশ্চয়ই খামারের সমস্যা নিয়ে আরেকদিন কথা বলবো, যেহেতু কোরবানি নিয়ে কথা বললাম। আমরা আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আশা করব যে আপনারা যে কথাগুলো বলছেন সামনের বছর অন্তত কিছুটা হলো তার প্রয়োগ পাবো ইনশাল্লাহ। আপনাকেও ধন্যবাদ, এবং যারা আমার আপনার চ্যানেল এটিএন নিউজের মাধ্যমে সবাই যেটা দেখতেছেন আজকে এই অনুষ্ঠানটা, আমি সবাইকে আমার অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাইছি, সামনে যেহেতু কোরবানি অগ্রিম শুভেচ্ছা, এবং আল্লাহর কাছে দোয়া চাই আমরা যাতে আবার সামনে আবার নতুন কিছু নিয়ে, এবং ওভারঅল সবাইকে সবার যাতে মঙ্গল এবং সুন্দরভাবে গরুগুলা যেই উদ্দেশ্যে, আমি মনে হয় একটাই বারবার বলবো, যে উদ্দেশ্যে আমরা কোরবানি দিই এটা যাতে মাথায় থাকে, এটাকে নিয়ে যে আমি ভাই আপনি ঠকছেন জিততেন এই কথাগুলো যাতে আমরা না বলি, আপনি 1 লাখ টাকা দিচ্ছেন আমি 10,000 কমে দিচ্ছি। সবাইকে দোয়া চাই, সবার কাছে আবার দোয়া চাই, এবং সবার সুস্বাস্থ্য নাম করে দোয়া করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বললাম কায়ুম এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল কায়ুমের সঙ্গে। অনেক কথাই বলার ছিল, সময়ের অভাবে অনেক কিছু বলা হলো না। নিশ্চয়ই আমরা আরও কোনো দিন শুধুমাত্র খামার এবং খামারিদের সমস্যা নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন আশা করি, সেই শুভকামনা জানিয়ে আজকের মতো হ্যাপেনিং পয়েন্ট এখানে শেষ করছি।